মায়ের মৃত্যু সিজন 2 পর্ব 5। কোল্ড স্টোরেজের সেই প্রলয়ঙ্কারী অগ্নিকাণ্ডের পর কেটে গেছে 3টে সপ্তাহ। ঢাকার রাজপথে এখন বর্ষার শেষ দিকের মেঘলা আকাশ, কিন্তু রাহুলের জীবনে সেই অন্ধকার যেন চিরস্থায়ী হয়ে জেঁকে বসেছে। সাভার আর বুড়িগঙ্গার সেই বিভীষিকাময় স্মৃতিগুলো রাহুলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সে এখন ঢাকার এক ঘনবসতিপূর্ণ বস্তির ভেতর ছোট্ট একটা কামরায় আত্মগোপন করে আছে। তার সাথে আছে রিয়া আর আরিফ। এই ছোট্ট ঘরটা এখন তাদের কন্ট্রোল রুম। চারদিকের দেওয়ালে জাহিদ সাহেব, সেলিম খান, মিস্টার চৌধুরী আর সবশেষে মাসুমের ছড়ি পিন দিয়ে আটকানো। মাঝখানে একটা বড় লাল বৃত্তের ভেতর লেখা দি আর্কিটেক্ট। রাহুল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালটা দেখল। মাসুমের সাথে লড়াইয়ের সেই গভীর ক্ষতটা এখন একটা কালো দাগে পরিণত হয়েছে। অদ্ভুতভাবে মাসুমের গালেও ঠিক একই জায়গায় এমন একটা দাগ রাহুল তৈরি করে দিয়েছিল। তারা এখন কেবল যমজ ভাই নয়, তারা একে অপরের প্রতিচ্ছবি। রাহুল, গত 3 দিন ধরে আমি ডার্ক ওয়েবে একটা অদ্ভুত সিগন্যাল ট্র্যাক করছি। মাসুম মিস্টার চৌধুরীকে নিয়ে উধাও হওয়ার পর থেকে সিন্ডিকেটের সব ক্যাসিনো আর ড্রাগ রুটগুলো আবার সচল হচ্ছে, কিন্তু এবার কোনো পলিটিক্যাল ব্যাকআপ ছাড়াই মাসুম সরাসরি কমান্ড দিচ্ছে। রাহুল ধীর পায়ে আরিফের পাশে গিয়ে দাঁড়ালো। তার মানে সেলিম খান আর মিস্টার চৌধুরীর মতো মুখোশধারী নেতাদের আর দরকার নেই মাসুমের। সে চায় এই শহরটাকে একটা ওপেন ক্রাইম জোনে পরিণত করতে। কিন্তু চৌধুরী কোথায়? মাসুম কি তাকে মেরে ফেলেছে? রিয়া জানালার ফাঁক দিয়ে বাইরের বৃষ্টি দেখছিল। সে ঘুরে দাঁড়িয়ে বলল, চৌধুরীর মরদেহের কোনো খবর কোথাও নেই। এমনকি পুলিশও এই ফাইলটা আনসলভড হিসেবে ক্লোজ করে দিয়েছে। জাহিদ সাহেব হাসপাতালে কোমায় আছেন, তার বাঁচার আশা খুব কম। রাহুল, আমাদের পরবর্তী চালটা কি হবে? আমরা তো এখন রাষ্ট্রের চোখেও আসামি। রাহুল টেবিল থেকে একটা পুরনো চাবির তোড়া তুলে নিল। ওটা নিশার চাবি, যা সে বাংকারে রাহুলের হাতে দিয়েছিল। নিশা তার শেষ নিঃশ্বাসের আগে বলেছিল 52 নম্বর পাতাটা পুড়িয়ে ফেলতে। আমি ওটা পুড়িয়ে ফেলেছি, কিন্তু ওটার তথ্য আমার মাথায় গেঁথে আছে। মাসুম আর আমি 1971-এর সেই স্যালভেশন হসপিটালের কোনো সাধারণ কুড়িয়ে পাওয়া বাচ্চা নই। আমাদের আসল জন্মদাত্রী মায়ের নাম ছিল আরজুমান আরা, যিনি ছিলেন মিস্টার চৌধুরীর বাবার গোপন প্রতিদ্বন্দ্বী এক রাজনীতিবিদের স্ত্রী। তাকে সরিয়ে আমাদের আলাদা করা হয়েছিল কেবল উত্তরাধিকার ধ্বংস করার জন্য। রাহুল লম্বা একটা শ্বাস নিল। আমি এখন আর কেবল মায়ের মৃত্যুর বিচার চাই না, আমি চাই মাসুমকে ওই সিংহাসন থেকে টেনে নিচে নামাতে। কিন্তু তার আগে আমাদের জানতে হবে সাইট 08 কোথায়। ডায়েরির শেষ পাতায় একটা কথা লেখা ছিল, যেখানে শেষ সেখান থেকেই শুরু। আরিফ কিবোর্ডে দ্রুত হাতে কাজ করতে করতে বলল, রাহুল, একটা মেসেজ ইন্টারসেপ্ট করেছি। আজ রাত 2টোয় সদরঘাটের একটা পরিত্যক্ত মালবাহী জাহাজে সিন্ডিকেটের নতুন বোর্ড মিটিং হতে যাচ্ছে। মাসুম সেখানে থাকবে, সে সবাইকে একটা বার্তা দেবে। রাহুল জ্যাকেটটা গায়ে দিল। আজ রাতে আমাদের ওই জাহাজে পৌঁছতে হবে, কিন্তু এবার কোনো বুদ্ধি নয়, এবার সরাসরি আঘাত। রিয়া রাহুলের হাত চেপে ধরল। রাহুল, এটা একটা ফাঁদ হতে পারে। মাসুম জানে তুমি বেঁচে আছো, সে তোমাকে প্রলুব্ধ করছে। আমি জানি রিয়া, কিন্তু বাস্তবতা হলো রিয়া, মাসুম আমার ভাই হলেও সে এখন সেই সব অন্যায়ের প্রতীক যা আমার মা সহ্য করেছেন। সে আমার ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ছায়াকে মারতে হলে আলো দরকার। আজ রাতে সদরঘাটের ওই জাহাজে আমি সেই আলো জ্বালাবো। রাত গভীর হতেই তারা সদরঘাটের দিকে রওনা হলো। বৃষ্টির তোড়ে বুড়িগঙ্গার পানি এখন কালো আলকাতরার মতো দেখাচ্ছে। পুরনো পিন্টু কমিশনারের ঘাটে একটা বিশাল কার্গো জাহাজ নোঙর করা। জাহাজের ডেক জুড়ে কয়েক ডজন সশস্ত্র লোক পাহারায় আছে। রাহুল আর আরিফ পানির নিচ দিয়ে ডাইভিং স্যুট পরে জাহাজের পেছনের দিকে পৌঁছল। রিয়া তীরে বসে ড্রোন দিয়ে ওপরের মুভমেন্ট ট্র্যাক করছে। রাহুল যখন জাহাজের পেছনের লোহার পাইপ দিয়ে ওপরে উঠল, সে দেখল ভেতরের হলরুমটা আভিজাত্যে ঠাসা। মাসুম মাঝখানের একটা চেয়ারে বসে আছে, তার সামনে মিস্টার চৌধুরী। আগের সেই অহংকারী মানুষটা এখন বিধ্বস্ত, হাত পা বাঁধা। মাসুম গ্লাসে লাল পানীয় নাড়াতে নাড়াতে বলল, চৌধুরী সাহেব, আপনি আমার বাবাকে মেরেছিলেন সম্পত্তির জন্য। আজ সেই সম্পত্তির ওপর আমি দাঁড়িয়ে। কিন্তু আমার অসম্পূর্ণতাটা কোথায় জানেন? আমার সেই আবেগপ্রবণ ভাই রাহুল, সে এখনও ভাবে সে এই পৃথিবীকে শুদ্ধ করবে। হঠাৎ রাহুল হলরুমের জানালার কাঁচ ভেঙে ভেতরে ঝাঁপিয়ে পড়ল। চারিদিকে কাঁচের গুঁড়ো ছড়িয়ে পড়ল। গার্ডরা গুলি চালাতে যাবে, ঠিক তখনই আরিফ পাওয়ার গ্রিড ডাউন করে দিল। পুরো জাহাজ ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল।
অন্ধকারের ভেতর রাহুলের নাইট ভিশন গগলস জ্বলে উঠল। সে ক্ষিপ্র গতিতে প্রথম দুজন গার্ডকে আঘাত করে ধরাশায়ী করল। তার হাতে থাকা সাইলেন্সার লাগানো পিস্তল থেকে মাত্র 2টি গুলি বেরোল। মাসুমের দুই পাশের গার্ডরা লুটিয়ে পড়ল। আলো জ্বালাও, মাসুমের শান্ত কিন্তু বজ্রকঠিন কণ্ঠস্বর শোনা গেল। ইমার্জেন্সি আলো জ্বলে উঠলেই দেখা গেল রাহুল আর মাসুম মুখোমুখি দাঁড়িয়ে, মাঝখানে রক্তাক্ত মিস্টার চৌধুরী। রাহুল মাসুমের দিকে পিস্তল তাক করে বলল, খেলা শেষ মাসুম, তুই চৌধুরীকে দিয়ে শুরু করেছিলি, আজ এখানেই সব শেষ হবে। মাসুম হাসল, তার গালের সেই কাটা দাগটা যেন অন্ধকারে আরও উজ্জ্বল হয়ে উঠল। রাহুল, তুই ঠিকই বলেছিলি, আমাদের রক্ত এক, কিন্তু তুই জানিস না এই জাহাজের নিচে আমি 10টা টাইম বোমা সেট করে রেখেছি। যদি আমি মারা যাই, এই জাহাজের সাথে সাথে এই সিন্ডিকেটের সব তথ্য আর তুই সবাই ছাই হয়ে যাবি। রাহুল এক মুহূর্তের জন্য থমকাল না, সে ধীর পায়ে এগিয়ে গেল। তাহলে হোক তাই, মায়ের জন্য আমি মরতে রাজি আছি, কিন্তু তোকে এই পাপ নিয়ে বাঁচতে দেব না। রাহুল ট্রিগার চাপতে যাবে, ঠিক তখনই মিস্টার চৌধুরী চিৎকার করে উঠলেন, থামো রাহুল, মাসুম একা নয়, তোমার মা সুমি বেগম, সে মরেনি। রাহুলের পায়ের তরার মাটি যেন সরে গেল, পিস্তল ধারা হাতটা তার কাঁপতে শুরু করল। কি বললেন? মিস্টার চৌধুরী ফুপিয়ে কেঁদে উঠলেন, সুমিকে অপহরণ করা হয়েছিল, জাহিদ ওকে মারার নাটক করেছিল, যাতে তোমাকে দিয়ে এই সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করানো যায়। সে এখন মাসুমের কবজায়, মাসুম তাকে জিম্মি করে রেখেছে। রাহুল মাসুমের দিকে তাকালো, মাসুমের মুখে এক পৈশাচিক আনন্দ। হ্যাঁ ভাই, মা বেঁচে আছেন, কিন্তু তুই যদি আজ আমাকে মারিস, তাহলে মায়ের ঠিকানাও কেউ জানবে না। চয়েস ইজ ইয়ার্স, প্রতিশোধ নাকি মা। সদরঘাটের সেই পরিত্যক্ত কার্গো জাহাজের হলরুমের বাতাস এখন বিষাক্ত হয়ে উঠেছে। মিস্টার চৌধুরীর মুখ থেকে বের হওয়া একটি মাত্র বাক্য রাহুলের পুরো জগৎটাকে ওলটপালট করে দিয়েছে। মা বেঁচে আছে? এই শব্দগুলো রাহুলের কানে 1000 বার প্রতিধ্বনিত হচ্ছে। তার হাতের পিস্তলটা কাঁপছে, মাসুমের চোখে সেই চিরচেনা নিষ্ঠুর বিজয়ী হাসি। কি হলো রাহুল, হাত কাঁপছে কেন? মাসুম চেয়ার থেকে উঠে ধীর পায়ে রাহুলের দিকে এগিয়ে এলো। তুই তো নিজেকে খুব নীতিবান মনে করিস, তো আজ সেই নীতির পরীক্ষা হোক। একদিকে তোর মায়ের প্রাণ, আর অন্যদিকে তোর এতদিনের লালিত প্রতিশোধ। কোনটা বেছে নিবি? রাহুল দাঁতে দাঁত চেপে ধারা গলায় বলল, তুই মিথ্যা বলছিস মাসুম, মাকে আমি নিজ হাতে কবরে শুইয়ে এসেছি, নিজের চোখে তার নিথর দেহ দেখেছি। মাসুম অট্টহাসিতে ফেটে পড়ল, তুই যেটা দেখেছিস সেটা ছিল একটা সিলিকন ডামি আর জাহিদ সাহেবের সাজানো নাটক। জাহিদ জানতো তোকে যদি পুরোপুরি ভাঙতে হয়, তবে সুমি বেগমকে তোর জীবন থেকে সরাতে হবে। সে চেয়েছিল তোকে এক জ্যান্ত আগ্নেয়গিরি বানাতে, যাতে তুই চৌধুরী আর সেলিম খানকে জ্বালিয়ে খাক করে দিস, আর সেই সুযোগে জাহিদ পুরো রাজত্ব দখল করবে। কিন্তু জাহিদ জানতো না আমি তার চেয়েও বড় খেলোয়াড়। আমি মাকে জাহিদের লোকজনের হাত থেকে ছিনিয়ে এনেছি। রাহুল স্তম্ভিত হয়ে মিস্টার চৌধুরীর দিকে তাকালো। চৌধুরী রক্তাক্ত অবস্থায় মাথা নেড়ে সায় দিলেন। রাহুল বুঝল সে এতকাল এক বিশাল ষড়যন্ত্রের গোলক ধাঁধায় দৌড়াচ্ছিল, যেখানে তার আবেগগুলোকে ঘুঁটি হিসাবে ব্যবহার করা হয়েছে। ঠিক সেই সময় রিয়ার কণ্ঠস্বর ইয়ারপিসে ভেসে এলো, রাহুল, জাহাজের নিচে বোমার টাইমার শুরু হয়ে গেছে, হাতে মাত্র 7 মিনিট সময় আছে, তুমি ওখান থেকে বের হও। রাহুল মাসুমের কপালে পিস্তল ঠেকিয়ে গর্জে উঠল, মা কোথায়? এক্ষুনি বল, না হলে তোকে নিয়েই আমি এই জাহাজ সহ উড়ব। মাসুম রাহুলের চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত গলায় বলল, মা এই জাহাজে নেই রাহুল, সে আছে আইল্যান্ড অফ সাইলেন্সে। ওটা একটা পুরনো বাতিঘর যা সুন্দরবনের গহীনে অবস্থিত। আমি যদি আজ এখান থেকে জীবিত বের হতে না পারি, তবে আমার লোকেরা মাকে জ্যান্ত পুড়িয়ে মারবে। টাইমার সেট করা আছে। রাহুল বুঝতে পারল মাসুম তাকে চেকমেট করে দিয়েছে। সে যদি মাসুমকে মারে, তবে মায়ের হদিশ পাওয়া অসম্ভব, আর যদি ছেড়ে দেয়, তবে এই শয়তান আবার নতুন কোনো মরণ ফাঁদ পাতবে। আরিফ, জাহাজের নিচের বোমাগুলো কি ডিফিউজ করা সম্ভব? রাহুল ইয়ারপিসে চিৎকার করল। আরিফ হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, অসম্ভব রাহুল, এগুলো রিমোটলি এনক্রিপ্টেড। মাসুমের হার্টবিট সেন্সারের সাথে এগুলো কানেক্টেড হতে পারে। ও মারা গেলে বা ওর পালস রেট কমে গেলে সাথে সাথে বিস্ফোরণ হবে। ও নিজেকে একটা জ্যান্ত ডেড ম্যান সুইচ বানিয়ে রেখেছে। বাস্তবতার এই নির্মম পরিহাস রাহুলকে পাথর করে দিল। সে দেখল মাসুমের ঘড়িতে একটা ডিজিটাল ডিসপ্লে, সেখানে তার পালস রেট দেখাচ্ছে।
মাসুম হাসল। দেখলি তো রাহুল, আমরা যমজ ভাই। আমাদের হৃৎপিণ্ড হয়তো আলাদা স্পন্দিত হয়, কিন্তু আমাদের মৃত্যু এখন সুতোয় বাঁধা। তুই আমাকে মারতে পারবি না রাহুল, কারণ তুই আমাকে মারলে তোর মাও মরবে আর তুইও মরবি। হঠাৎ জাহাজের সাইরেন বেজে উঠল। ওপরের ডেক থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে। সম্ভবত মিস্টার চৌধুরীর অনুগত কোনো অবশিষ্ট বাসিনী বা পুলিশের কোনো ইউনিট রেড দিয়েছে। রাহুল, আমাদের যেতে হবে, রিয়া চিৎকার করে উঠল। রাহুল পিস্তল নামালো না, কিন্তু তার চোখে জল টলমল করছে। সে মাসুমের দিকে তাকিয়ে বলল, তুই জিতেছিস মাসুম, কিন্তু মনে রাখিস, মা যদি বেঁচে থাকে তবে তার আশীর্বাদ আমার সাথে আছে, আর তোর সাথে কেবল পাপের বোঝা। আমি মাকে খুঁজে বের করবই। মাসুম পকেট থেকে একটা ছোট্ট মেমোরি চিপ রাহুলের দিকে ছুড়ে দিল। এই চিপে বাতিঘরের ম্যাপ আছে, তবে মনে রাখিস, পৌঁছতে তোর দেরি হয়ে যেতে পারে। গুড লাক ব্রাদার। বলেই মাসুম দ্রুতলয়ে জাহাজের এক ধন্ধকার করিডর দিয়ে উধাও হয়ে গেল। রাহুল মিস্টার চৌধুরীর বাঁধন খুলে দিল। চৌধুরী কাঁপতে কাঁপতে বললেন, রাহুল, আমাকে মাফ করে দিও। আমি জানতাম না মাসুম এত বড় দানব হয়ে উঠবে। রাহুল চৌধুরীকে কোনো উত্তর দিল না। সে রিয়া আর আরিফের দিকে দৌড় দিল। তারা যখন লাইফ বোটে করে জাহাজ থেকে কয়েকশো গজ দূরে সরে এলো, তখনই এক বিকট বিস্ফোরণে পুরো আকাশ লাল হয়ে উঠল। সেই বিশাল কার্গো জাহাজটি মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডলিতে পরিণত হয়ে বুড়িগঙ্গার গর্ভে তলিয়ে গেল। নদীর মাঝখানে ছোট্ট বোটটিতে বসে রাহুল সেই মেমোরি চিপটার দিকে তাকিয়ে রইল। তার সারা শরীর কাঁপছে। মা বেঁচে আছে এই চিন্তাটা তাকে একদিকে যেমন পরম শান্তি দিচ্ছে, অন্যদিকে এক অজানা আতঙ্ক তার বুক চিড়ে ফেলছে। সুন্দরবনের সেই গহীন বাতিঘর কি আসলেই মায়ের আশ্রয়, নাকি ওটা রাহুলের জন্য আরও বড় কোনো ট্র্যাপ? আরিফ ল্যাপটপ খুলে চিপটা রিড করার চেষ্টা করল। রাহুল, ম্যাপটা খুব জটিল। এটা কোনো সাধারণ লোকেশন নয়। এখানে পৌঁছতে হলে আমাদের এমন কারোর সাহায্য লাগবে যে সুন্দরবনের নাড়ি ভুড়ি চেনে, কিন্তু আমাদের হাতে সময় নেই। রাহুল অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে বলল, মা, আমি আসছি। এবার কোনো নাটক নয়, এবার কোনো ঘুঁটি নয়, এবার শুধু ছেলে আসছে তার মায়ের কাছে। সদরঘাটের সেই অগ্নিকুণ্ড পেছনে ফেলে রাহুলরা যখন তীরের দিকে এগোচ্ছিল, তখন বৃষ্টি কমে এসেছে, কিন্তু বাতাসের তীব্রতা বেড়েছে। নৌকার ইঞ্জিনের একঘেয়ে আওয়াজ ছাপিয়ে রাহুলের মাথায় বাজছে মাসুমের সেই পৈশাচিক কণ্ঠস্বর। মা বেঁচে আছে, এই একটা সংবাদ রাহুলকে যেমন পুনর্জন্ম দিয়েছে, তেমনি তাকে এক অসম্ভব যুদ্ধের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সুন্দরবনের আইল্যান্ড অফ সাইলেন্স, বাস্তব মানচিত্রে যার কোনো অস্তিত্ব নেই, অথচ সিন্ডিকেটের অপরাধের মানচিত্রে ওটাই হয়তো সবচেয়ে সুরক্ষিত দুর্গ। আরিফ, ম্যাপটা কি পুরোপুরি ডিকোড হয়েছে? রাহুলের চোখে এখন বাঘের মতো তীক্ষ্ণতা। সে আর সেই ভেঙে পড়া রাহুল নেই। আরিফ ল্যাপটপের স্ক্রিনে কিছু জটিল গ্রাফিক্স আর স্যাটেলাইট ইমেজ মেলাতে মেলাতে বলল, রাহুল, চিপের ভেতর যে ম্যাপটা মাসুম দিয়েছে সেটা সাধারণ গুগল ম্যাপ নয়, ওটা একটা ওল্ড নেভিগেশন চার্ট। সুন্দরবনের রায়মঙ্গল নদীর মোহনার কাছে একটা ছোট দ্বীপ আছে, যা জোয়ারের সময় ডুবে যায় আর ভাটার সময় জেগে ওঠে। ওখানেই সেই পুরনো ব্রিটিশ আমলের বাতিঘরটা। জায়গাটা ডেড জোন হিসেবে পরিচিত, কারণ ওখানে কোনো মোবাইল বা রেডিও সিগন্যাল কাজ করে না। রিয়া রাহুলের পাশে বসে তার ক্ষতবিক্ষত হাতটা শক্ত করে ধরে রইল। রাহুল, আমরা কি সরাসরি ওখানে যাব? আমাদের তো কোনো ব্যাকআপ নেই। মাসুম ওখানে নিশ্চয়ই তার সশস্ত্র বাহিনী নিয়ে অপেক্ষা করছে। রাহুল রিয়ার দিকে তাকিয়ে ম্লান হাসল। রিয়া, এটা ব্যাকআপ নিয়ে জেতার লড়াই নয়, এটা বিশ্বাসের লড়াই। মাসুম জানে আমি আসব, সে চায় আমি একা যাই, কিন্তু আমি ওকে একটা জিনিস বোঝাতে চাই, মা আমাকে শুধু মায়া শেখাননি, মা আমাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেও শিখিয়েছেন। তারা ভোর হওয়ার আগেই খুলনার মোংলা বন্দরে পৌঁছল। সেখান থেকে একটা পুরনো মাছ ধরার ট্রলার ভাড়া করা হলো। ট্রলারের মালিক হারুন মিয়া সুন্দরবনের প্রতিটি খাল আর বাদা চেনে। সে শুরুতে ওই ডেড জোনের নাম শুনেই পিছিয়ে গিয়েছিল। হারুন মিয়ার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক ছিল। ওরে বাবা, ওদিকে তো মানুষ যায় না, ওদিকে জিনের আছর আছে কয় সবাই, আর যারা যায় তারা ফেরে না। রাহুল পকেট থেকে তার শেষ সম্বল কিছু টাকা বের করে হারুন মিয়ার হাতে দিল। জিনের চেয়েও ভয়ঙ্কর শয়তান ওখানে বসে আছে হারুন ভাই, আমার মা ওখানে বন্দী, আমাকে নিয়ে যেতেই হবে। রাহুলের চোখের তেজ দেখে হারুন মিয়া আর না করতে পারল না। ট্রলার যখন সুন্দরবনের গভীর ম্যানগ্রোভের ভেতরে ঢুকল, চারপাশটা ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করল। বড় বড় সুন্দরী আর গরান গাছের ডালপালা নদীর উপর ঝুলে আছে, যেন কোনো অশরীরী হাত তাদের আটকানোর চেষ্টা করছে। বনের নিস্তব্ধতা এতটাই যে নিজেদের নিঃশ্বাসের শব্দও কানে আসছে। হঠাৎ আরিফ এয়ারপিসে ফিসফিস করে উঠল, রাহুল, আমাদের রাডারে একটা অদ্ভুত জিনিস ধরা পড়ছে। পানির নিচ দিয়ে কিছু একটা আমাদের ট্রলারকে ফলো করছে। ওটা মাছ নয়, ওটা কোনো মেকানিক্যাল ডিভাইস।
রাহুল ট্রলারের কিনারায় গিয়ে পানির দিকে তাকালো। সত্যি, পানির নিচে একটা হালকা নীল রঙের আলো দ্রুত গতিতে ট্রলারের সমান্তরালে এগিয়ে আসছে। মাসুমের নজরদারি শুরু হয়ে গেছে। সবাই নিচে নামো। রাহুল চিৎকার করে ওঠার আগেই পানির নিচ থেকে একটা বিকট বিস্ফোরণ হলো। ট্রলারটি একপাশে কাত হয়ে গেল। হারুন মিয়া ছিটকে পড়ল নদীতে। হারুন ভাই! রাহুল হাত বাড়ালো তাকে ধরার জন্য, কিন্তু পরক্ষণেই দেখল বনের ভেতর থেকে ঝড়ের বেগে দুটি কালো স্পিড বোট বেরিয়ে আসছে। বোটে থাকা লোকগুলোর মুখে কালো মুখোশ আর হাতে অত্যাধুনিক সাবমেশিন গান। তারা কোনো কথা না বলে সরাসরি ট্রলার লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করল। আরিফ, জ্যামার চালু করো! রাহুল চিৎকার করল। সে নিজের পিস্তল বের করে পাল্টা জবাব দিতে লাগল। রিয়া ট্রলারের পাটতানের নিচে শুয়ে আরিফের ল্যাপটপটা আড়াল করার চেষ্টা করছিল। আরিফ পাগলের মতো কিবোর্ড চেপে বলল, রাহুল, ওরা আমাদের ইঞ্জিন কন্ট্রোল হ্যাক করার চেষ্টা করছে। আমি পারছি না, ওরা অনেক বেশি শক্তিশালী। ট্রলারের ইঞ্জিনটা ধোঁয়া ছেড়ে বন্ধ হয়ে গেল। তারা এখন বনের মাঝখানে মাঝ নদীতে ভাসমান লক্ষ্যবস্তু। স্পিডবোটগুলো তাদের ঘিরে ধরল। বোটের একজন লোক লাউডস্পিকারে বলল, রাহুল রহমান, আপনাকে মাসুম ভাই আমন্ত্রণ জানিয়েছেন। প্রতিরোধ করবেন না, আপনি একা আমাদের সাথে আসবেন। আপনার বন্ধুদের আমরা ছেড়ে দেব যদি আপনি ডায়েরির গোপন কোডটা আমাদের হাতে তুলে দেন। রাহুল বুঝতে পারল মাসুম ডায়েরির সেই 52 নম্বর পাতার তথ্যের জন্য কতটা মরিয়া। সে পাতাটা পুড়িয়ে ফেললেও তথ্যের হদিস মাসুম জানে না যে রাহুল সেটা মুখস্থ করে নিয়েছে। রাহুল রিয়ার দিকে তাকালো। রিয়ার চোখে জল, কিন্তু সে মাথা নেড়ে বলল, রাহুল, যেও না, ওরা তোমাকে মেরে ফেলবে। রাহুল রিয়ার কপালে শেষবারের মতো একটা চুমু খেয়ে নিচু স্বরে বলল, মাকে ছাড়া আমি ফিরব না রিয়া। যদি আমি না ফিরি তবে আরিফকে নিয়ে পালাবে। মাসুমের সব তথ্য আরিফের হার্ড ড্রাইভ থেকে যেন পুলিশের বড় কোনো কর্মকর্তার কাছে পৌঁছায়। রাহুল নিজের পিস্তলটা নিচে নামিয়ে রেখে 2 হাত উপরে তুলল। স্পিডবোট থেকে তারা রাহুলকে হ্যাঁচকা টানে তুলে নিল। তার চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হলো। রাহুল অনুভব করল বোটটি বনের আরও গভীরে ঢুকে পড়ছে। নোনা পানির গন্ধ আর বনের বন্য ঘ্রাণ তীব্র হতে লাগল। কিছুক্ষণ পর বোট থামল। কালো কাপড় খোলার পর রাহুলের চোখ ধাঁধিয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে সেই পুরনো ব্রিটিশ আমলের বাতিঘর, আইল্যান্ড অফ সাইলেন্স। বাতিঘরটি পাথরের বিশাল ভীতির ওপর দাঁড়িয়ে, যার চারদিকে জং ধরা লোহার গ্রিল। বাতিঘরের একদম উপরের বারান্দায় মাসুম দাঁড়িয়ে আছে। তার পাশে একটা চেয়ারে সাদা শাড়ি পরা এক নারী বসে আছেন, যার মুখটা ছায়ায় ঢাকা, কিন্তু অবয়বটা রাহুলের পরিচিত। মা! রাহুল আর্তনাদ করে উঠল। মাসুম উপর থেকে ঝুঁকে তাকিয়ে বলল, দেখলে তো রাহুল, আমি কথা দিয়েছিলাম মা জীবিত আছে। এখন এসো, তোমার মুখস্থ করা সেই কোডটা আমাদের সার্ভারে ইনপুট করো আর তোমার মাকে নিয়ে বিদায় হও। রাহুল বাতিঘরের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করল। তার প্রতিটি পদক্ষেপে হৃৎস্পন্দন বাড়ছে। বাতিঘরের জরাজীর্ণ লোহার সিঁড়িগুলো রাহুলের প্রতিটি কদমে আর্তনাদ করে উঠছে। নোনাধারা দেয়াল থেকে চুনাপাথর খসে পড়ছে। ওপরে ওঠার সাথে সাথে বাতাসের শোঁস শব্দ বাড়ছে, যেন সমুদ্রের আত্মাগুলো রাহুলকে সতর্ক করছে। একদম ওপরের ছোট ঘরটায় পৌঁছতে পৌঁছতে রাহুল হাঁপিয়ে উঠল। দরজার সামনে 2 জন সশস্ত্র প্রহরী স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যাদের চোখের মণিগুলো মৃত মানুষের মতো শীতল। রাহুল ঘরের ভেতরে পা রাখল। ঘরটি কাচের বড় বড় জানালায় ঘেরা, যেখান থেকে সুন্দরবনের সীমাহীন সবুজ আর নীল জলরাশি দেখা যায়। ঠিক মাঝখানে একটি কাঠের চেয়ারে বসে আছেন তিনি। সেই চিরচেনা সাদা শাড়ি, মাথায় ঘোমটা দেওয়া। রাহুলের পায়ের শব্দে তিনি ধীর লয়ে মাথা তুললেন। মা, আমি এসেছি। আমি জানতাম আপনি বেঁচে আছেন। আমাকে মাফ করে দিন মা, আমি অনেক দেরি করে ফেলেছি। রাহুল মায়ের হাত দুটো ধরতে চাইল, কিন্তু মা তার হাত সরিয়ে নিলেন। মায়ের চেহারায় সেই পরিচিত মায়া নেই, বরং সেখানে এক গভীর শূন্যতা। তিনি রাহুলের দিকে এমনভাবে তাকিয়ে আছেন যেন কোনো অচেনা মানুষকে দেখছেন। মায়ের মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, কেবল তার চোখ দিয়ে টলমল করে জল গড়িয়ে পড়ছে। কি হলো মা, কথা বলছেন না কেন? রাহুল অস্থির হয়ে উঠল। পেছন থেকে মাসুমের পৈশাচিক হাসি শোনা গেল। মাসুম জানালার পাশে দাঁড়িয়ে একটি দূরবীন দিয়ে বাইরে তাকিয়েছিল। সে ঘুরে দাঁড়িয়ে বলল, চেঁচিয়ে লাভ নেই রাহুল, মা কথা বলতে পারবেন না। আমাদের শ্রদ্ধেয় মিস্টার চৌধুরী যখন মাকে তুলে এনেছিলেন, তখন তিনি খুব বেশি চিৎকার করছিলেন, তাই ওনার ভোকাল কর্ডটা স্থায়ীভাবে ড্যামেজ করে দেওয়া হয়েছে। রাহুলের শরীরের ভেতর যেন 1000টা ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। সে মাসুমের দিকে বাঘের মতো গর্জে উঠে তেড়ে যেতে চাইল, কিন্তু প্রহরীরা তাকে শক্ত করে ধরে ফেলল। তুই একটা জানোয়ার মাসুম, তুই নিজের মায়ের এই অবস্থা করতে পারলি? ধীর পায়ে এগিয়ে এলো মাসুম এবং রাহুলের গালের সেই কাটা দাগটা আলতো করে ছুঁয়ে দিল।
প্রথমত, উনি আমার মা নন। উনি কেবল একজন নার্স ছিলেন, যিনি আমাদের আলাদা করার অপরাধে অংশীদার ছিলেন। দ্বিতীয়ত, আমি এটা করিনি, এটা ক্ষমতার সিস্টেম করেছে। এখন নাটক বন্ধ করো রাহুল। 52 নম্বর পাতার সেই কোডটা বলো। মাকে জ্যান্ত দেখতে চাইলে এটাই তোমার শেষ সুযোগ। রাহুল মায়ের দিকে তাকালো। মায়ের চোখের জল এখন রাহুলের শার্ট ভিজিয়ে দিচ্ছে। মা তার কাপা কাপা হাত দিয়ে রাহুলের কপালে একটা চিহ্ন আঁকার চেষ্টা করলেন। রাহুল বুঝতে পারল মা তাকে কিছু একটা সংকেত দিচ্ছেন। মায়ের হাতের আঙুলগুলো কাঁপছে, কিন্তু তিনি রাহুলের হাতে ছোট একটি ধাতব টুকরো গুজে দিলেন, যা তিনি হয়তো অনেক আগে থেকেই লুকিয়ে রেখেছিলেন। রাহুল নিজেকে শান্ত করল। সে মাসুমের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি কোড দিচ্ছি, কিন্তু শর্ত হলো মাকে এখনই ওই স্পিড বোটে করে আরিফদের কাছে পৌঁছে দিতে হবে। আমি এখানে থাকব জিম্মি হিসাবে। তারা যখন সেফ জোনে পৌঁছবে তখন আমি কোড বলবো। মাসুম একটু ভাবল, তারপর মাথা নাড়ল। ঠিক আছে, ভাই হিসাবে তোর শেষ ইচ্ছাটা পূরণ করলাম। মাকে যখন প্রহরীরা সিঁড়ি দিয়ে নিচে নিয়ে যাচ্ছিল, তিনি বারবার পেছন ফিরে রাহুলের দিকে তাকাচ্ছিলেন। তার চোখে এক অব্যক্ত যন্ত্রণা আর সতর্কবাণী। রাহুল মনে মনে বলল, মা আপনি বাঁচলে আমি মরেও শান্তি পাব। মিনিট 10 পর আরিফ থেকে ইয়ারপিসে সিগন্যাল এলো, রাহুল, মা আমাদের কাছে পৌঁছেছেন, কিন্তু উনি খুব অসুস্থ। আমরা মোংলার দিকে রওনা হচ্ছি, তুমি জলদি বের হও। রাহুল এবার মাসুমের দিকে ফিরল। কোডটা হল 190771 MR। মাসুম দ্রুত তার ট্যাবলেটে কোডটি ইনপুট করল। কয়েক সেকেন্ড পর ট্যাবলেটে সবুজ আলো জ্বলে উঠল এবং সিন্ডিকেটের সেই এনক্রিপ্টেড ফাইলগুলো আনলক হতে শুরু করল। মাসুমের চোখে এক বন্য উন্মাদনা। অবশেষে পুরো সিন্ডিকেট এখন আমার হাতের মুঠোয়। ধন্যবাদ রাহুল, তোর কাজ শেষ। মাসুম তার পিস্তলটা রাহুলের কপালে ঠেকালো। তোর আর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। রাহুল হাসল, এক কারুণ অথচ বিজয়ী হাসি। মাসুম, তুই ভাবলি আমি তোকে এত সহজে আসল কোড দিয়ে দেব? কোডটা কাজ করেছে ঠিকই, কিন্তু ওটা ছিল একটা ভাইরাস ট্রিগার। তুই যেই না ফাইলগুলো অ্যাক্সেস করবি, পরবর্তী 5 মিনিটের মধ্যে সিন্ডিকেটের সব সার্ভার ফরম্যাট হয়ে যাবে, আর সব তথ্য সরাসরি পুলিশের আইজিপি আর ইন্টারপোলের কাছে চলে যাবে। মাসুমের চেহারা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে পাগলের মতো ট্যাবলেটটা চেক করতে শুরু করল। স্ক্রিনে বড় বড় লাল অক্ষরে লেখা আসছে, সিস্টেম ব্রিচ, ডেটা এক্সফিল্ট্রেটিং। তুই কি করলি এটা? মাসুম চিৎকার করে উঠল। আমি যেটা করেছি সেটাকে বলে আত্মত্যাগ, ধীর স্থিরভাবে বলল রাহুল। আর শোনো মাসুম, মা আমাকে যে ধাতব টুকরো দিয়েছেন ওটা বাতিঘরের এমার্জেন্সি ফ্লেয়ার গানের চাবি। আমি আগেই ওটা অ্যাক্টিভেট করে দিয়েছি। কোস্টগার্ডের জাহাজ এখন এদিকেই আসছে। বাতিঘরের নিচে সাইরেনের শব্দ শোনা গেল। মাসুম রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে রাহুলের ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো দুই ভাইয়ের জীবনের অন্তিম লড়াই। বাতিঘরের সেই উঁচু বারান্দায় ঝড়ো বাতাসের মাঝে তারা একে অপরের টুটি চেপে ধরল। বাস্তবতার এই লড়াই এখন আর ডায়েরি বা কোডের জন্য নয়, এটা এখন সেরফ অস্তিত্বের। হঠাৎ বাতিঘরের ওপরে থাকা সেই বিশাল প্রদীপটি বিকট শব্দে ফেটে গেল। কাঁচের টুকরো আর আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ল। মাসুম রাহুলের গলা চেপে ধরে তাকে বারান্দার রেলিংয়ের দিকে ঠেলে দিল। তুই আমার সব শেষ করে দিলি রাহুল, আমি তোকে মরতে দেব না, আমি তোকে তিলে তিলে পোড়াবো। ঠিক সেই মুহূর্তে বারান্দার রেলিংটা ভেঙে গেল। দুজনই শূন্যে ঝুলে পড়ল। রাহুল এক হাতে রেলিং আঁকড়ে ধরল আর অন্য হাতে মাসুমকে ধরে রাখল। নিচে উত্তাল সমুদ্র আর পাথুরে জমি। রাহুল মাসুমের চোখের দিকে তাকালো। সেই একই চোখ, একই রক্ত। মাসুম, হয়তো আমাদের শেষটা এভাবেই হওয়ার কথা। মাসুমের হাত ফসকে যাচ্ছে। সে রাহুলের দিকে তাকিয়ে এক অদ্ভুত করুণা ভরা হাসি দিল। ভাই, মাকে বলিস আমি ক্ষমা চাইনি। মাসুমের হাত ছেড়ে গেল। সে অন্ধকার গহ্বরে তলিয়ে যাওয়া গেল। রাহুল আর্তনাদ করে উঠল, মাসুম! একটু পর কোস্টগার্ডের হেলিকপ্টার বাতিঘরের ওপর এসে থামল। রাহুলকে যখন উদ্ধার করা হলো, সে দেখল দূরে বনের ভিতর দিয়ে মাসুমের দেহটা সমুদ্রের ঢেউ ভাসিয়ে নিয়ে যাচ্ছে। রাহুল বাতিঘরের বারান্দায় শুয়ে আকাশের দিকে তাকালো। বৃষ্টি শুরু হয়েছে। বাতিঘরের ধ্বংসাস্তূপ থেকে কোস্টগার্ডের জওয়ানরা যখন রাহুলকে নিচে নামিয়ে আনল, তখন ভোরের প্রথম আলো সুন্দরবনের ম্যানগ্রোভ বনের উপর আছড়ে পড়ছে। সেই আলোতে বনের প্রতিটি পাতা যেন রক্তিম হয়ে উঠেছে।
রাহুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে মোংলা বন্দরের একটি সুরক্ষিত সরকারি গেস্ট হাউসে নিয়ে যাওয়া হলো। তার সারা শরীর ব্যথায় জমে গেছে, কিন্তু মনের ভেতর দাউ দাউ করে জ্বলছে এক নতুন প্রশ্নের আগুন। গেস্ট হাউসের একটি নিভৃত ঘরে মাকে রাখা হয়েছে। রাহুল ভেতরে ঢুকে দেখল রিয়া মায়ের পাশে বসে আছে। মাকে এখন অক্সিজেন দেওয়া হচ্ছে। তার মুখটা কাগজের মতো সাদা। রাহুল ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানার পাশে হাঁটু গেলে বসল। সে যখন মায়ের হাতটা স্পর্শ করল, মা চোখ মেললেন। কথা বলার শক্তি নেই, কিন্তু তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া নোনা জল রাহুলের বুকের ওপর আছড়ে পড়ল। মা, আর কোনো ভয় নেই, আমি আছি তো, রাহুল বিড়বিড় করে বলল। মা তার কাপা কাপা আঙুল দিয়ে রাহুলের হাতের তালুতে কিছু একটা আঁকার চেষ্টা করলেন। রাহুল প্রথমে বুঝতে পারল না, কিন্তু ভালো করে লক্ষ্য করতেই দেখল মা 3টি ইংরেজি অক্ষর লিখলেন, NOW। রাহুল অবাক হয়ে রিয়ার দিকে তাকালো। রিয়া ইশারায় তাকে ঘর থেকে বেরিয়ে আসার অনুরোধ করল। বাইরে বারান্দায় দাঁড়িয়ে রিয়া ফিসফিস করে বলল, রাহুল, আরিফ ল্যাপটপে একটা জিনিস পেয়েছে যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। মাসুম যখন বাতিঘর থেকে পড়ে যাচ্ছিল, তখন তার জ্যাকেটে থাকা একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিটার চালু হয়ে গিয়েছিল। ওই ট্রান্সমিটার থেকে একটা অডিও ফাইল আপলোড হয়েছে ইন্টারপোলের ডার্ক সার্ভারে। রাহুল আরিফের কাছে দৌড়ে গেল। আরিফ হেডফোনটা রাহুলের কানে লাগিয়ে দিল। রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে মাসুমের হাঁপানো কণ্ঠস্বর, ঠিক বাতিঘর থেকে পড়ার কয়েক সেকেন্ড আগের। চৌধুরী সাহেব ভাবছেন তিনি জিতেছেন। জাহিদ সাহেব ভাবছেন তিনি আসল ঘুঁটি চালছেন, কিন্তু তারা কেউ জানে না সুমি বেগম আসলে কে ছিলেন। রাহুল, তুই যাকে মা ভাবছিস সে আসলে 1971-এর সেই অপারেশনের একমাত্র জীবিত সাক্ষী নয়, সে ছিল সেই অপারেশনের প্রধান কিপার। ডায়েরির 20 নম্বর খণ্ডটা এখনও তুই খুঁজে পাসনি রাহুল। ওটা পেতে হলে তোকে কবরের দেশে যেতে হবে। রাহুলের শরীরের ভেতর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। মা কি তবে শুধুই একজন সেবিকা ছিলেন না? মা কি নিজেও এই সিন্ডিকেটের কোনো অন্ধকার ইতিহাসের অংশ ছিলেন? 20 নম্বর খণ্ড, তবে কি এই যুদ্ধের মাত্র 1/4 শেষ হয়েছে? আরিফ গভীর উদ্বেগের সাথে বলল, রাহুল, মাসুমের দেহ কোস্টগার্ড পায়নি। সুন্দরবনের এই প্রবল স্রোতে দেহ ভেসে যাওয়া স্বাভাবিক, কিন্তু আমার মন বলছে মাসুম মরেনি। সে মরার আগে যে 20 নম্বর খণ্ডের কথা বলে গেল, ওটা খুঁজে বের করার আগেই হয়তো সে আবার ফিরে আসবে। রাহুল জানালার বাইরে গহীন অরণ্যের দিকে তাকালো। সে বুঝতে পারল সেলিম খান, জাহিদ সাহেব বা মিস্টার চৌধুরী এরা সবাই ছিল উপরিভাগের শত্রু। আসল শত্রু এখনও ছায়ায় লুকিয়ে আছে। মা যাকে বাঁচানোর জন্য নিজের কণ্ঠস্বর বিসর্জন দিয়েছেন, সেই সত্য এখনও রাহুলের ধরাছোঁয়ার বাইরে। রাহুল মায়ের ঘরের দিকে ফিরে তাকালো। মা এখন ঘুমাচ্ছেন, কিন্তু তার সেই NOW লেখার মানে কি? সে কি বলতে চেয়েছেন এখন থেকে আসল লড়াই শুরু, নাকি এখন পালানোর সময়? রাহুল তার পকেট থেকে ডায়েরির সেই আধপোড়া কোণাটা বের করল। সেখানে আবছাভাবে একটা তারিখ লেখা, 19 আগস্ট 2026। দিনটি আসতে আর মাত্র কয়েক মাস বাকি। রাহুল বুঝল মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে সে এখন এমন এক গোলকধাঁধায় ঢুকে পড়েছে যেখানে বেরোনোর প্রতিটি দরজা এক একটি নতুন মৃত্যুভাদ। আরিফ, রিয়া, রাহুল দৃঢ়স্বরে বলল, আমরা ঢাকায় ফিরছি না। আমাদের পরবর্তী গন্তব্য সেই জায়গা যেখানে মা ছোটবেলায় থাকতেন। আমাদের 20 নম্বর খণ্ডটা খুঁজে বের করতেই হবে। আমি এই রহস্যের শেষ দেখে ছাড়ব। সুন্দরবনের শান্ত নদীর ওপর দিয়ে তাদের নৌকা যখন মোংলার দিকে ফিরছিল, তখন দূর থেকে একটি কালো ড্রোন নিঃশব্দে তাদের অনুসরণ করছে। ড্রোনের ক্যামেরায় রাহুল আরিফদের স্পষ্ট দেখা যাচ্ছে। অনেক দূরে বসে একজন মানুষ সেই দৃশ্য দেখছে, যার হাতের আংটিতে সেই চিরচেনা বাজ পাখির লোগো। সে নিচু স্বরে বলল, শিকারী তার পথে নেমেছে। গল্পের এই পর্বের সমাপ্তি এখানেই, কিন্তু রাহুলের জীবনে সত্যের উন্মোচন এখনও অনেক দূরে।